এনকে পাঠশালায় প্রত্যেকে স্বাগত জানাই। আমরা এই চ্যানেলে এডুকেশন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমরা যেমন আগেরবারে সমস্ত কিছু ডেলোর কমিশনের লক্ষ্য সম্পর্কে আলোচনা করেছিলাম, তো সেই রকমই আজকে আমরা আবারও একটা নতুন টপিক নিয়ে উপস্থিত হয়েছি। আমরা এই চ্যানেলে বিএড, এমএ, এডুকেশনে মেজর, মাইনরের সমস্ত কন্টেন্ট বা সিলেবাস ওয়াইজ টপিক নিয়ে আমরা আলোচনা করছি। তো আজকে আমরা একটা নতুন টপিক নিয়েছি, যেই টপিকটা হচ্ছে তোমার শিক্ষার প্রকৃতি বা নেচার অফ এডুকেশন। আমরা সেই সম্পর্কিত বিষয় নিয়েই আজকে আলোচনা করব। এই শিক্ষার প্রকৃতি কি, শিক্ষার প্রকৃতি থাকা প্রয়োজন তো বটেই। প্রত্যেকটা জিনিসেরই আমাদের নেচার কিছু না কিছু থাকে। সেই রকমই শিক্ষার কিছু না কিছু নেচার আছে, কিছু না কিছু বৈশিষ্ট্য রয়েছে, কিছু না কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। তো আমরা আজকে আলোচনা করব যে শিক্ষার প্রকৃতি কি রয়েছে। শিক্ষার সম্পর্কে আমরা আলোচনা করার পূর্বে প্রথমেই আমাদেরকে জানতে হবে যে শিক্ষার বৈশিষ্ট্য বা শিক্ষার প্রকৃতিগুলি কী, সেটা কেমন, শিক্ষাটা কেমন, শিক্ষার কী কী প্রকৃতি রয়েছে, সেই সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু আমাদের জানতে হবে। তো সেই রকমই আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটি হলো শিক্ষার প্রকৃতি। তো চলো আর দেরি না করে আমরা আমাদের যে আলোচ্য বিষয় সে আলোচ্য বিষয়ে চলে যাই। সেইটি হলো শিক্ষার প্রকৃতি সম্পর্কে আলোচনা করব আমরা। তো শিক্ষার প্রকৃতি আমরা প্রত্যেকেই জানি যে আধুনিক শিক্ষা, এখন যেই শিক্ষা চলছে সেই শিক্ষা সম্পূর্ণরূপে শিক্ষার্থীর চাহিদা, আগ্রহ, প্রবণতা এবং তার পছন্দ অপছন্দ ইত্যাদির উপর ডিপেন্ড করেই কিন্তু শিক্ষার সমস্ত কিছু রচনা করা হয়। শিক্ষার পাঠ্যক্রম রচনা করা হয় শিক্ষার্থীর চাহিদার উপর, শিক্ষার্থীর আগ্রহের উপর, শিক্ষার্থীর পছন্দ অপছন্দের উপরেই কিন্তু পাঠ্যক্রম রচনা, শিক্ষার লক্ষ্য নির্ধারণ সমস্ত কিছুটাই কিন্তু শিক্ষার্থীকে কেন্দ্র করেই রচনা করা হয়। সেই দিক থেকে কিন্তু আমরা বলতে পারি যে আধুনিক শিক্ষার একটি অন্যতম প্রকৃতি বা বৈশিষ্ট্য যদি হয় শিশুকেন্দ্রিক শিক্ষা। যা কিছু হবে শিশুকে কেন্দ্র করেই করা হবে। যদি শিক্ষার এটা পরিধি হয় এই কেন্দ্রে, শিক্ষার লক্ষ্য নির্বাচন হবে শিশুকে কেন্দ্র করে, শিক্ষার পাঠ্যক্রম রচনা হবে শিশুকে কেন্দ্র করে, শিক্ষার পরিবেশ রচনা করা হবে শিশুকে কেন্দ্র করে। যে কেন্দ্রবিন্দুতে থাকবে সেটা কে থাকবে? সেটা একমাত্র শিশু থাকবে। তাই শিশু কেন্দ্রিক শিক্ষা হলো আধুনিক শিক্ষার একটি অন্যতম পরিধি, ভুল বললাম, প্রকৃতি বা বৈশিষ্ট্য। তাহলে বোঝা গেল প্রথম পয়েন্ট বা প্রথম প্রকৃতি কি। আধুনিক শিক্ষার একটি অন্যতম বৈশিষ্ট্য বলো বা একটি অন্যতম প্রকৃতি বলো, সেটা হলো শিশুকেন্দ্রিকতা শিক্ষা। কারণ আধুনিক শিক্ষায় শিশুর পছন্দ অপছন্দ, আগ্রহ, মনোযোগ, চাহিদা সব কিছুকে গুরুত্ব দিয়েই কিন্তু শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়। সেই কারণে বলা হয় আধুনিক শিক্ষা হলো শিশুকেন্দ্রিক শিক্ষা। তা প্রথম পয়েন্ট আমাদের যেটা আমরা আলোচনা করলাম সেটা হলো তোমার শিশুকেন্দ্রিক শিক্ষা। তারপরে শিক্ষার লক্ষ্য। আমরা প্রত্যেকেই জানি যে একটা, যেমন ব্রেকহীন গাড়ি কখনোই চলতে পারে না। রাস্তায় যদি তাকে উইদাউট ব্রেকে একটা গাড়িকে চালনা করতে হয় তাহলে কিন্তু সে মাঝপথে গিয়ে অ্যাক্সিডেন্ট করতে পারে বা অ্যাক্সিডেন্ট করবেই। সেই রকমই শিক্ষার লক্ষ্য থাকা বাধ্যতামূলক। কারণ শিক্ষার লক্ষ্য অবশ্যই থাকবে। যে কোনো বিষয়ের যদি লক্ষ্য না স্থির করা হয়, লক্ষ্য যদি ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু সে সঠিক জায়গায় উপনীত হতে পারে না। তাই সঠিক জায়গায় সঠিক লক্ষ্যে উপনীত হওয়ার জন্য বা সেই কাজটি সঠিকভাবে সম্পন্ন করার জন্য তার একটা নির্দিষ্ট লক্ষ্য থাকা দরকার। যেহেতু আমাদের শিক্ষাটা একটা ভীষণ বড় প্রসেস, লাইফ লং প্রসেস, তো সেক্ষেত্রে শিক্ষার লক্ষ্য থাকাটা অত্যন্ত জরুরি। তাই এটি একটি অন্যতম একটি প্রকৃতি আমরা বলতে পারি যে শিক্ষার লক্ষ্য। এখানে লক্ষ্য বানানটা একটু ঠিক করে নেবেন, লক্ষ্য বানানটা একটু ভুল আছে। তাহলে শিক্ষার লক্ষ্য বোঝা গেল। যেমন এখানে লোহ হবে, লোক হবে না। হ্যাঁ, লোহহীন জাহাজ যেমন বেশি দূর অগ্রসর হতে পারে না, তেমনি নির্দিষ্ট লক্ষ্য থাকা প্রয়োজন প্রত্যেকটা জিনিসের বা শিক্ষারও, যার পরিপ্রেক্ষিতে শিক্ষকের শিক্ষাদান ও শিক্ষার্থীর শিখন অপেক্ষা সহজ হয়।
আবার শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে কোনটি বেশি প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য সেই ব্যাপারে স্থির সিদ্ধান্তে উপনীত হয় তখনই সম্ভব যখন শিক্ষার লক্ষ্য সম্বন্ধে সঠিক ধারণা থাকবে, তখনই কিন্তু আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো যে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক যে লক্ষ্যটি থাকবে সেইটাকে সঠিকভাবে গুরুত্ব দেব নাকি সমাজতান্ত্রিকটাকে গুরুত্ব দেব, কোনটা বেশি গ্রহণযোগ্য এবং কোনটা বেশি প্রাসঙ্গিক সেই সম্পর্কে তখনই একটা স্থির সিদ্ধান্তে উপনীত হওয়া যায় বা স্থির সিদ্ধান্ত নেওয়া যায় যখন শিক্ষার লক্ষ্য সম্পর্কে সঠিক ধারণা থাকবে, তখনই কিন্তু এই সমস্ত কিছু সিদ্ধান্তগুলো নেওয়া যায়। তাই শিক্ষার লক্ষ্য থাকা বা শিক্ষার লক্ষ্য একটি অন্যতম শিক্ষার নেচার। তারপরে শিক্ষার অর্থ, শিক্ষার প্রকৃতি। তারপরের পয়েন্ট কি আছে? তারপরের পয়েন্ট বললাম শিক্ষার অর্থ, অর্থাৎ মিনিং অফ এডুকেশন। শিক্ষার প্রকৃতি, শিক্ষার বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান স্বয়ংসম্পূর্ণ হবে যদি শিক্ষার অর্থ সম্পর্কে সঠিক ধারণা থাকে। যদি শিক্ষা বলতেই কি বুঝি তার প্রয়োজন কতটুকু সেই ব্যাপারেই যদি যথার্থভাবে আমরা না জানি বা শিক্ষার্থীরা না জানে, তাহলে সেই শিক্ষার প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবে কিভাবে? অবশ্যই সেই শিক্ষা সম্পর্কে ধারণা থাকতে হবে, সেই শিক্ষার একটা অর্থ থাকতে হবে, তবেই কিন্তু শিক্ষার্থীরা তার বৈশিষ্ট্য বা তার প্রকৃতি সম্পর্কে জানতে পারবে। সেই কারণে বলা হচ্ছে শিক্ষার অন্যতম একটি প্রকৃতি বা বৈশিষ্ট্য হলো শিক্ষার অর্থ। শিক্ষার অর্থটাকে কিন্তু সঠিকভাবে জানতে হবে, সঠিকভাবে বুঝতে হবে, তবেই কিন্তু শিক্ষার্থীরা এই শিক্ষার প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবে। এটাই হচ্ছে তোমার শিক্ষার প্রকৃতি বা বৈশিষ্ট্য। তারপরে যেটা আছে তোমার, শিক্ষা হলো একটি পরিকল্পিত পদ্ধতি। এডুকেশন ইজ এ প্ল্যানেট, বিকজ যে কোনো শিক্ষা ব্যবস্থাই হোক না কেন বা যে কোনো প্রতিষ্ঠানই হোক না কেন বা যে কোনো কার্যই হোক না কেন, অবশ্যই পরিকল্পিত হওয়া দরকার। পরিকল্পনাহীন শিক্ষা কখনোই সফল হতে পারে না এবং এই শিক্ষা ব্যবস্থা দ্বারা কখনোই উপকৃত হতে পারে না। শিক্ষা ব্যবস্থা অতি অবশ্যই একবার বা অবশ্যই সেটি পরিকল্পিতভাবে গঠিত হবে। আনপ্ল্যানেডভাবে কোনো কিছু হবে না। পরিকল্পনাহীনভাবে কখনোই শিক্ষা সাফল্য অর্জন করতে পারে না। শিক্ষা সফল হতে হলে শিক্ষার্থীদেরকে সঠিকভাবে শিক্ষাদান বা তাদেরকে জীবনের শিক্ষাদান করতে হলে অবশ্যই সেটা পরিকল্পনা মাফিক হতে হবে। সেই জন্য শিক্ষার একটি অন্যতম প্রকৃতি, অন্যতম একটি বৈশিষ্ট্য হলো শিক্ষা পরিকল্পিত। এডুকেশন ইজ এ প্ল্যানেট। তারপরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া। এডুকেশন ইজ এ লাইফ লং প্রসেস। আমরা তো প্রত্যেকেই জানি যতদিন বাঁচি আমরা ততদিনই শিখি। শ্রীরামকৃষ্ণদেবের একটা কথা, আমরা যতদিন বাঁচি ততদিনই শিখি, তাই শেখার কোনো শেষ নেই। জীবনের জন্মের পর থেকে শিশু মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত যা কিছু শেখে, যা কিছু জ্ঞান অর্জন করে সেটাই হলো শিক্ষার অন্তর্গত। কারণ শিক্ষার কোনো শেষ নেই। শিক্ষা যে শুধুমাত্র স্কুল কলেজ ইউনিভার্সিটি শেষ, এখানেই কিন্তু শিক্ষার শেষ নয়। শিক্ষা আমরা প্রত্যেকটা মুহূর্তে প্রতিটা জায়গা থেকে শিখছি। কেউ বাজার থেকে শিখছে, কেউ পরিবার থেকে শিখছে, কেউ বিদ্যালয় থেকে শিখছে, কেউ বই পড়ছে, কেউ কাজের মাধ্যমে শিখছে, বিভিন্ন জায়গা থেকে যে জ্ঞানগুলো অর্জন করছে। অর্থাৎ শিশু জন্মের পর থেকে মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত শিক্ষা গ্রহণ করে থাকে। এটাকেই বলা হচ্ছে তোমার জীবনব্যাপী প্রক্রিয়া। বোঝা গেল? জীবনব্যাপী প্রক্রিয়া বলতে কি বুঝি আমরা? জীবনব্যাপী প্রক্রিয়া বলতে আমরা সেই প্রক্রিয়াকে বুঝি শিশু জন্মের পর থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত শিক্ষার্থীরা বা ব্যক্তি শিক্ষা গ্রহণ করে। এই যে জন্মানোর পর থেকে মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত যতক্ষণ না সে মৃত্যুবরণ করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে শিক্ষা অর্জন করছে। এটাকেই বলা হচ্ছে তোমার জীবনব্যাপী প্রক্রিয়া। তাই একটি অন্যতম শিক্ষার নেচার বা বৈশিষ্ট্য হলো শিক্ষা জীবনব্যাপী প্রক্রিয়া। বোঝা গেল? আশা করছি বুঝতে পেরেছ। এরপরে তোমার যেটা রয়েছে সেটা হলো অন্যের দ্বারা প্রভাবিত।
কারণ অবশ্যই শিক্ষা অন্যের দ্বারা প্রভাবিত, কখনো শিক্ষকের দ্বারা প্রভাবিত হচ্ছে, কখনো শিক্ষিকার দ্বারা প্রভাবিত হচ্ছে, কখনো পিতামাতা, কখনো বয়স্ক ব্যক্তি বা পূর্ণ প্রাপ্তবয়স্ক যারা ব্যক্তি রয়েছে তাদের থেকেও আমরা কিন্তু শিক্ষা গ্রহণ করে থাকি। তাই প্রত্যেকটা শিশু সেইখানে কি হচ্ছে, অন্যান্য ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে কিন্তু সে প্রত্যক্ষই হোক বা পরোক্ষই হোক প্রভাবিত হয়েই কিন্তু কিছু না কিছু শিক্ষা গ্রহণ করছে। সেই কারণেই বলা হচ্ছে অন্যের দ্বারা প্রভাবিত। কখনো দেখবে আমরা প্রাপ্তবয়স্কদের দ্বারা প্রভাবিত হয়ে শিক্ষা গ্রহণ করি, কখনো আবার শিক্ষার্থীরা দেখবে পিতামাতার উপর প্রভাবিত হয়ে বা পিতামাতার দ্বারা প্রভাবিত হয়। আবার কখনো দেখবে যে যেগুলো একদম বিখ্যাত বা সুনামধন্য, যেমন হচ্ছে যদি আমরা বলি স্টার এখন যারা স্টার রয়েছে, ফিল্ম স্টার বলো বা যারা ভাইরাল প্রচুর পপুলারিটি অর্জন করেছে, সেই সমস্ত ব্যক্তিদের থেকেও কিন্তু প্রভাবিত হয়ে কিছু না কিছু শিক্ষা গ্রহণ করছে। সেটা প্রত্যক্ষও হতে পারে বা পরোক্ষও হতে পারে। এই যে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে সে শিক্ষা গ্রহণ করছে, সেটাকেই বলা হচ্ছে শিক্ষার একটা বৈশিষ্ট্য। শিক্ষা হলো অন্যের দ্বারা প্রভাবিত। এই জন্যই আমরা শিক্ষার এটাকে একটা বৈশিষ্ট্য রূপে দেখব যে শিক্ষার হলো অন্যের দ্বারা প্রভাবিত। হলো। এরপরে যে পয়েন্টটা রয়েছে তোমার, আরেকটি পয়েন্ট হলো শিক্ষা হলো নিয়ন্ত্রিত বিকাশ, অর্থাৎ এডুকেশন ইজ এ ব্যালেন্সড ডেভেলপমেন্ট। এডুকেশন ইজ এ ব্যালেন্সড ডেভেলপমেন্ট। শিক্ষা হলো একটি নিয়ন্ত্রিত বিকাশ প্রক্রিয়া, কারণ শিক্ষার্থীদের বিভিন্ন দিকে সঠিক বিকাশে সাহায্য করে থাকে একমাত্র শিক্ষা। শিক্ষা প্রত্যেকটি শিশুর বিভিন্ন বিকাশে বিভিন্নভাবে বিভিন্ন দিকে সঠিকভাবে সাহায্য করে কি হতে, বিকাশ হতে, অর্থাৎ ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু শিক্ষা সাহায্য করে। হলো, এটাই হচ্ছে তোমার শিক্ষার একটি বৈশিষ্ট্য বা প্রকৃতি। এরপরে যেটা আমরা বেশিরভাগটাই জানি যে এডুকেশন ইজ এ বায়োপোলার প্রসেস। এডুকেশন ইজ এ বায়োপোলার প্রসেস, অর্থাৎ শিক্ষার দ্বিমুখী প্রক্রিয়া। দ্বিমুখী প্রক্রিয়া, সেখানে কে কে থাকবে, একমাত্র শিক্ষা, মানে একদিকে শিক্ষক থাকবে, একদিকে শিক্ষার্থী থাকবে। এই যে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে ইন্টারাকশনের মাধ্যমে যে শিক্ষা প্রক্রিয়াটা চলবে, এইটাকে বলা হচ্ছে বায়োপোলার প্রসেস। সেখানে দুটি মাত্র উপাদান থাকবে, একটা হচ্ছে কি শিক্ষক, আর একটা হচ্ছে শিক্ষার্থী। এই যে তোমার উভয়ের মধ্যে কথোপকথন, উভয়ের মধ্যে ইন্টারাকশনের মাধ্যমে শিক্ষা প্রক্রিয়াটি চলে, সেই প্রক্রিয়াটি বলা হচ্ছে এডুকেশন ইজ এ বায়োপোলার প্রসেস বা দ্বিমুখী প্রক্রিয়া। এর সাথে সাথে আরেকটা বিষয় উঠে আসে, যেটা হচ্ছে তোমার এডুকেশন ইজ এ ট্রাইপোলার, মানে যেটা হচ্ছে তোমার এডুকেশন বা শিক্ষা ত্রিমুখী প্রক্রিয়া। সেখানে আর একটা বিষয় অ্যাড হয়ে গেছে, আগে তো শিক্ষক ছিল, শিক্ষার্থী ছিল, এর সাথে সাথে আরেকটা বিষয় অ্যাড হয়েছে, যেটা হচ্ছে তোমার এনভায়রনমেন্ট বা পরিবেশ। এখানে শিক্ষক, শিক্ষার্থী এবং পরিবেশ, এই যে তিনটের প্রসেসের মাধ্যমে শিক্ষা প্রক্রিয়াটি চলছে। এই যে প্রক্রিয়া, একটাই থাকবে শিক্ষক, একটাই থাকবে শিক্ষার্থী, একটাই থাকবে এনভায়রনমেন্ট। এই যে প্রসেস, এই প্রসেসের মাধ্যমে শিক্ষা গ্রহণ হয় বলে বা শিক্ষা প্রক্রিয়াটা চলে বলে এটাকে বলা হয় ত্রিমুখী প্রক্রিয়া। তাহলে দ্বিমুখী প্রক্রিয়া, ত্রিমুখী প্রক্রিয়া বোঝা গেছে। আশা করছি তোমরা দ্বিমুখী প্রক্রিয়া, ত্রিমুখী প্রক্রিয়াটা বুঝতে পেরেছো। কারণ শিক্ষা প্রথমেই কি ছিল, প্রথমেই ছিল তোমার দ্বিমুখী, কারণ সেখানে শুধুমাত্র শিক্ষক এবং শিক্ষার্থীকেই গুরুত্ব দেওয়া হতো। পরবর্তী সময়ে আসলো শিক্ষা ত্রিমুখী প্রক্রিয়া, কারণ হচ্ছে যেমন শিক্ষকের ভূমিকা রয়েছে, যেমন শিক্ষার্থীর ভূমিকা রয়েছে, সেই রকমই পরিবেশেরও ভূমিকা কিন্তু সমানভাবে প্রাসঙ্গিক থাকে। সেই কারণেই এখানে 3 নম্বর বা ত্রিমুখী যে প্রক্রিয়া, এই ত্রিমুখী প্রক্রিয়া, এই দ্বিতীয় দ্বিমুখী এবং ত্রিমুখীর মানে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে আরেকটি বিষয়কে অ্যাড করা হলো, যেটাকে বলা হচ্ছে তোমার পরিবেশ। এই তিনটে বিষয়ের ইন্টারাকশনের মাধ্যমে শিক্ষা প্রক্রিয়াটা সম্পন্ন হয়, সেই কারণে বলা হয় এই প্রসেসটাকে ট্রাইপোলার প্রসেস বা ত্রিমুখী প্রক্রিয়া। এই ছিল তোমার শিক্ষার দ্বিমুখী এবং ত্রিমুখী প্রক্রিয়া। হলো। এরপরে 10 নম্বর পয়েন্ট যেটা রয়েছে তোমাদের, শিক্ষা মানসিক সামাজিক উভয় প্রক্রিয়া। এডুকেশন ইজ এ সাইকোলজি অ্যাজ ওয়েল অ্যাজ এ সোশ্যাল প্রসেস।
একদিকে শিক্ষার্থী যেমন চাহিদা, মনোযোগ ইত্যাদি নির্ধারণে সাহায্য করে, অপরদিকে তেমনি বিভিন্ন সামাজিক গুণাবলীর বিকাশেও কিন্তু সাহায্য করে। শুধুমাত্র শিক্ষার্থীর চাহিদা, মনোযোগ ইত্যাদি নির্ধারণ করবে সেটাই নয়, শিক্ষা তার সাথে সাথে কিন্তু শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন সামাজিক গুণাবলীরও বিকাশ সাধন করে। এই জন্যই বলা হয় শিক্ষা হলো মানসিক, সামাজিক উভয়ই প্রক্রিয়া। এরপরে যে পয়েন্টটি রয়েছে তোমার, সেই পয়েন্টটি হলো শিক্ষা হলো বৃত্তি। শিক্ষা হলো বৃত্তি, অর্থাৎ শিক্ষা শিক্ষার্থীর আচরণের পরিবর্তন সাধনের দ্বারা বৃত্তিকে, এখানে এই বৃদ্ধিটা কাটা হবে, এটা বৃত্তি হবে, এখানে হবে বৃত্তি, একটু বানানটা ঠিক করে নেবে। না, এইটা বৃত্তি নয়, এই জায়গায় বানানটা ভুল আছে, এইটা একটু কারেকশন করে নাও, এই জায়গাটা একটু কারেকশন করে নেবে, এই জায়গাটা আমার টাইপিং মিস্টেক আছে। এই যে এইটা বৃদ্ধিটা দেখবে, গ্রোথ, আগে তো আমরা ডেভেলপমেন্ট দেখলাম, এটা কিন্তু বৃদ্ধি হবে। হ্যাঁ, এই বৃত্তিটা কেটে দেবে, এডুকেশন ইজ এ গ্রোথ। ইংলিশটাকে ফলো করো, এখানে একটু স্পেলিংটা মিস্টেক আছে, এটা একটু চেক করে নেবে তোমরা। শিক্ষার্থীর বিভিন্ন আচরণের পরিবর্তন সাধনের দ্বারা বৃদ্ধিকে কিন্তু সাহায্য করে, বা বৃদ্ধি হতে, আগে যেমন আমরা দেখলাম বিকাশে সাহায্য করছে, সেই রকমই কিন্তু শিক্ষা বৃদ্ধিতেও সাহায্য করে, এটুকুই বলছে আর কি। এরপরে লাস্ট তোমাদের যে পয়েন্টটি রয়েছে, সেই পয়েন্টটি হলো কি, শিক্ষা গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটায়, অর্থাৎ গণতান্ত্রিক চেতনার বিকাশ। গণতান্ত্রিক চেতনার বিকাশে শিক্ষার ভূমিকা অবশ্যই প্রশংসনীয়, কারণ আমাদের যে গণতান্ত্রিকতার বিষয়টি রয়েছে, সেই বিষয়টি কিন্তু শিক্ষা অনেকটাই শিক্ষার্থীর মধ্যে বিকাশ করতে সহযোগিতা করে, এবং সেই সমস্ত যে গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে, সেই গণতান্ত্রিক সম্পর্কিত বিষয়গুলো শিক্ষার্থীর মধ্যে বিভিন্নভাবে স্থানান্তরিত করে এবং সেইগুলো সম্পর্কে তাদেরকে অবগত করে। তার জন্য বলা হয় শিক্ষার একটি প্রকৃতি হলো গণতান্ত্রিক চেতনার বিকাশ। আমরা পরিশেষে এইটুকুই বলতে পারি যে উপরোক্ত আলোচনা থেকে বলা যায় শিক্ষার প্রকৃতি সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করা বেশি জটিল হয়ে পড়ে। আবার শিক্ষা ও জীবন যেহেতু সমার্থক, সেহেতু আমাদের জীবন বিকাশের বিভিন্ন পর্যায়ে শিক্ষা নানাভাবে সাহায্য ও সহযোগিতা করে থাকে। এর ফলে শিক্ষার প্রকৃতি হচ্ছে পূর্বের তুলনায় অনেক বিস্তৃততর। তাই পরিবর্তনশীল পৃথিবীতে শিক্ষার প্রকৃতি অনেক বিস্তৃতি হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। সেই প্রসঙ্গে এটাও স্মরণ রাখা দরকার যে সেই সব বিষয়ে জ্ঞান থাকা কিন্তু আমাদের জরুরি, এবং সেই সম্পর্কে বা শিক্ষা সম্পর্কে জ্ঞান সতত পরিবর্তনশীল। যেহেতু যুগ পরিবর্তন ঘটছে, সমাজ পরিবর্তন ঘটছে, এই জগৎ পরিবর্তন ঘটছে, সেক্ষেত্রে শিক্ষার প্রকৃতি, শিক্ষার পরিধি, শিক্ষার লক্ষ্য সর্বত্রই পরিবর্তনশীল। এই ছিল তোমাদের আজকের টপিক। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো যারা এই চ্যানেলে নতুন আছো তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা প্রত্যেকেই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেও, কারণ আমরা এই চ্যানেলেই বিএডের সমস্ত কিছু, বিএ যেটা এডুকেশন মেজর অ্যান্ড মাইনর, এমএ, এই সমস্ত এডুকেশনের ক্ষেত্রে বলছি, এদের সিলেবাস ওয়াইজ আমরা সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করছি, আগামীতেও আমরা করব। অতএব বিএডের আমরা আর কিছুদিনের মধ্যেই সাজেস্টিভ ভিডিও নিয়ে আলোচনা করব। তো তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেও, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটিকে সাপোর্ট করে এগিয়ে যেতে সাহায্য করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।